দর্শক মন্ডলী, বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও আমি জাহাঙ্গীর। এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে প্রথম দফায় নির্বাচন হয়ে দ্বিতীয় দফাও শেষ হয়েছে। 7 দফায় এবারে নির্বাচন হবে, কিন্তু তার মধ্যে শাসক দল এবং বিরোধীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। সেই বিষয় নিয়ে আমরা এই নির্বাচনের সাতকাহন অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সামনে বিভিন্ন নেতা নেত্রীদের বক্তব্য তুলে ধরি। ঠিক সেই রকম আজকে উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে হাসানুজ্জামান। কথা বলবো তার সাথে। প্রথমেই আপনাকে বেঙ্গল টিভির তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, বেঙ্গল টিভিকে ধন্যবাদ। প্রথমেই আপনার কাছে যে প্রশ্নে যাব আমি, সেটা হচ্ছে আজকে সায়ন্তন বসু বসিরহাটে অস্ত্র মিছিল করেছে এবং শাসক দল বলছে এটা একটা নিন্দনীয়, মানে রাজ্যে যে শাসক দল রয়েছে তারা বলছে এটা একটা নিন্দনীয় ঘটনা এবং নির্বাচন কমিশন এই পারমিশন দেয়নি। সেই পারমিশনকে উপেক্ষা করে কিন্তু বিভিন্ন জায়গায় অস্ত্র মিছিল হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা ছোটবেলায় পড়েছিলাম ওই অজগর আসছে তেড়ে, আয় আমটি খাবো পেড়ে। আজকের সেই বাচ্চাদের শেখাতে হবে, বা আমরা আজকের বাচ্চারা জানতে পারছে বা ছেলেরা জানতে পারছে যে ওই অমিত শাহ আসছে তেড়ে, আয় আচ্ছে দিন গেল ছেড়ে। আচ্ছে দিন একেবারে ছেড়ে যাচ্ছে, ওরা জানে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। 2018 সালে যখন ওরা রামনবমী করেছিল, আমরা ভেবেছিলাম যে আগামী 2019 লোকসভাতে অন্ততপক্ষে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে। আপামর জনসাধারণ, মুসলিম, হিন্দু, জৈন, শিখ, ঈসাই সকলে যেন ভারতবর্ষে সম্প্রীতি বজায় রেখে শান্তির সঙ্গে চলাফেরা করতে পারে, তারা ঠিক ভারতবর্ষের মাটিকে সম্মান জানিয়ে সঠিক জায়গায় থাকতে পারে, সে আশা কিন্তু আমরা করেছিলাম। কিন্তু একদল বলছে যে মহরমের সময় তো অস্ত্র নিয়ে মিছিল করা হয়, আর যদি রামনবমীতে এমন করা হয় তো দোষের টেকছে। এটাকে আপনি কি বলবেন? মহরমে এবং ইসলামের একটা ধর্ম বলে মহরমে এই সমস্ত জিনিস নিষিদ্ধ, আর একটা দল করে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, ইসলামে আপনারা জানেন নিশ্চয় সুন্নি আর শিয়া মুসলিম আছে। তো শিয়া মুসলিম কলকাতাতে রাজপথে কিছু কিছু জায়গায় তারা অস্ত্র নিয়ে বার হয় না, লাঠি নিয়ে বার হয়। এটা কি আপনি ঠিক মনে করেন? না, আমি তাও ঠিক মনে করছি না, সেটাও আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। লাঠি নিয়ে বার হয়, কিন্তু লাঠি নিয়ে বার হওয়া তো ওটা আপনার মাযহাবের ব্যাপার, শরিয়াত যে মাযহাব যে দল তার ব্যাপার আছে। কিন্তু সার্বিকভাবে দেখতে গেলে মানুষ ক্ষতি হয়, মানুষ ভয় পাবে। অস্ত্র নিয়ে লাঠি নিয়ে, একটা সাপ, লাঠি দেখলে সাপ ভয়ে পালিয়ে যায়। একটা বাঘ এসেছে, একটা সিংহ এসেছে, অস্ত্র দেখলে লাঠি দেখলে ভয় পায়। আজকে বিজেপি ভাবতে পারছেন তারা লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে, গুলি দিয়ে তারা আজকে রাজনীতির ময়দানে নেমেছে। এই গুলির কথা প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো যে কিছুদিন আগে, মানে প্রথম প্রচার যখন বসিরহাটে প্রথম প্রচার এসেছিলেন সায়ন্তন বসু, উনি কিন্তু বলেছিলেন পায়ে নয় বুকে গুলি করার নিদান দিয়েছিল। এই যে একটা অসাম্প্রদায়িক একটা ব্যাপার, কি বলবেন বিষয়ে? ও তো একটা সিলিন্ডার চোর। গ্যাস কেলেঙ্কারিতে সায়ন্তন বোস দেখেছেন। সায়ন্তন বোস প্রত্যেকটা মানুষ ওকে চেনে। সে একটা কুরুচিকরপূর্ণ মন্তব্য করে টিভিতে বসে, সিরিয়ালে বসে, আপনাদের মতো, আমি বেঙ্গল টিভিকে বলবো না, বিভিন্ন সংবাদ মাধ্যমে বসে সে মানুষ মারার কথা বলে, মানুষের বিভক্তি যায়, ভেদাভেদ করে, শ্রেণী বিভাজন করে। সে কখনো বলছে মেরে দেবো, কখনো বলছে পুঁতে দেবো, কখনো বলছে গুলি কর। এই গুলি করার রাজনীতি আমরা কিন্তু আগে কখনো দেখিনি, কখনো শিখিনি। ভারতবর্ষে 1947 সালে স্বাধীন পেয়েছিল। হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ঈসাই সকলে মিলে সেই 200 বছর ব্রিটিশ রুলকে পরাস্ত করে ভারতবর্ষের মানুষ কিন্তু স্বাধীন পেয়েছিল। তারপরে আমরা কখনোই দেখিনি, আমি আমার বয়সে বা আপনারা আপনাদের মতো বয়সে এর আগে কখনো দেখেছেন যে অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে ময়দানে লাভতে? এর আগে তো বিজেপি সরকার ছিল, নরেন্দ্র মোদীর জামানা নয়, এর আগে তো আপনার অটল বিহারী বাজপেয়ীর সময় কখনো আমরা শুনেছি বা দেখেছি? আজকের মোদী জামানায় যে হচ্ছে, মানুষ কি পেয়েছে মোদী জামানায়? সেজন্য আমি মুসলিমদেরকে বলবো, বিশেষ করে যারা আমার কমিউনিটি, আমার জাতি, আমার মুসলিম, হিন্দু, মুসলিম সকলকে বলবো এগিয়ে আসুন, সম্প্রীতি বজায় রাখতে আপনারা ভোটকে এক বাক্সে ফেলুন। বিশেষ করে আমি এখানে একটি কথা আমি বলবো, গত 14 ইলেকশনে, গত 14 লোকসভাতে 3টে ক্ষতি মুসলিমদের পক্ষ থেকে হয়েছে। 1 নম্বর হলো 50% মুসলিমদের নাম ভোটার তালিকায় উঠেনি। আমরা ঠিকভাবে সেটা বুঝতে পারিনি, কিন্তু এবার আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছি যাতে আমাদের ভোটার যারা 18 বছর হয়ে গেলে যাতে ভোটার তালিকায় নাম ওঠে বা ভোটার কার্ড পায়, এপিক কার্ড পায়, তার জন্য কিন্তু আমরা ক্যাম্প বসিয়ে বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প, সচেতন শিবিরও তৈরি করেছি। সেখানে প্রত্যেকটা মুসলিম এখন যারা ইয়াং জেনারেশন, যারা নূতন ভোটার, তারা ভোটার হতে পেরেছে। দ্বিতীয় 2014 লোকসভা ইলেকশনে ব্যাপক পরিমাণ মুসলমানরা কিন্তু তারা ভোট দিতে যায়নি। মাযহাব দ্বন্দ্ব, বিভিন্ন ফেরকার দ্বন্দ্ব,
আমি 2019 সালে এসে বলবো সেই ভুল যেন তারা মুসলমানদের একান্ত কর্তব্য। এই যে জালেম সরকার চলছে, জালেম সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের কিন্তু ভোটটা দিতে হবে। ভোট নির্বাচন এটা মানুষের ব্যক্তিগত ব্যাপার, আপনি বলছেন ঠিক আছে। তো দ্বিতীয়বার একটা প্রশ্ন করবো, আপনি একজন ইমাম, তো সাম্প্রদায়িক সংহতি রক্ষার ক্ষেত্রে আপনারা মানে ইমামরা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা সমাজের একাংশের মত। কিন্তু কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে সায়ন্তন বসু বলেছেন যে বসিরহাটে বিগত কয়েকদিন আগে যে বসিরহাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তার পিছনে হুজি এবং জামাত এরা দায়ী, এরা বাংলাদেশ থেকে এদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ দাঙ্গার পিছনে উনি ডাইরেক্ট বলেছেন যে হুজি এবং জামাতি দায়ী আছে। সায়ন্তন বোস বড় বাংলাদেশ, ও তো বাংলাদেশ থেকে এসছে। সায়ন্তন বোস কোথায়? ওর এপিক কার্ড খুলুন, সায়ন্তন বোসের বাড়ি কোথায় খুলুন, মোদির বাড়ি কোথায়, আপনি দিলীপ ঘোষের বাড়ি কোথায়? আমি বলবো এরা সবাই বাংলাদেশ। বাংলাদেশ থেকে জামাতি শিবির এসে এরা দাঙ্গা করছে। আজকের বসিরহাটের বুকে ইমাম মুয়াজ্জিন, আমি ডিস্ট্রিক্ট ইমাম কোঅর্ডিনেটর, উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম প্রতিনিধি। এর আগে অনেকবার তো আমরা বকরা ঈদের সময় বা দুর্গাপুজো উৎসবে আপনারা দেখেছেন, এখানকার এসপিও বলতে পারবেন, ওসিরাও বলতে পারবেন, কালী পুজোর সময় আমরা মাঠে ময়দানে সম্প্রীতি বজায় রাখার জন্য, শান্তি বজায় রাখার জন্য, শান্তি বিঘ্নে যাতে মানুষ দুর্গাপুজো উৎসব করতে পারে, কালী পুজো উৎসব করতে পারে, সরস্বতী উৎসব পুজো করতে পারে, চড়ক পুজো করতে পারে, তার জন্য কিন্তু আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পও করেছি, আমরা শান্তির মিছিলও করেছি। কখনো বলতে একটা প্রশ্ন, সায়ন্তন বোস সে বহিরাগত, তার কথা আমরা কোনো আমল দেই না। সে কোথাকারকে দুটো আমরা বাতে দে। আমি মনে করি সায়ন্তন বোস বাংলাদেশ। ওর এপিক কার্ড খুলুন, ওর বাংলাদেশি, ওর বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের চরে আজকে পশ্চিমবাংলার সম্প্রীতি যেখানে বজায় আছে, বাংলার মানুষ ভালো আছে, বাংলার সংহতি বজায় আছে, বাংলার মানুষ আজকে শান্তিতে আছে, বাংলার মানুষ হিন্দু মুসলিম একই সঙ্গে একই প্ল্যাটফর্মে বসবাস করছে। আর সেই শান্ত পরিবেশে, সুন্দর পরিবেশে নষ্ট করতে নরেন্দ্র মোদী সরকার, নরেন্দ্র দামোদর মোদী সরকার বসিরহাটের মতো একটা সম্প্রীতির জায়গায়, একটা শান্তির জায়গায় অশান্তি নামক একটা দাবানল, যে কিনা স্যালেন্ডার চোর, বাংলাদেশের আরএসএস এর চর সায়ন্তন বোস বাংলাদেশে এসছে। ভাবতে পেরেছেন? আমি বলবো বিজেপিরা, আজকের বিজেপিরা, আমি শুনেছি অনেক বিজেপি, আমি ট্রেনে যখন যাতায়াত করি বা বিভিন্ন জায়গায় যাই, আজকে যারা বিজেপি করতো বিগত দিনে, তারা আজকে বলছে বিজেপিতে ভোট দেওয়া যাবে না। কেন? এই সায়ন্তন বোসের মতো প্রার্থী আজকে আমরা পেয়েছি। আমরা চাইনি সায়ন্তন বোসকে, সায়ন্তন বোসকে আমরা চাইনি। এ দীর্ঘদিন ধরে বিতর্কিত একটা বক্তা, স্টুডিওতে বসে কিভাবে বলছে যে মুসলমানদের পুঁতে ফেলতে হবে, এদেরকে বহিষ্কার করতে হবে, এনআরসি। আজকের আমি মুসলিমদেরকে বলবো, শুধু মুসলিমদের নয়, আসামে প্রায় 30,000 মতো হিন্দু ওরা মানে উচ্ছেদ করেছে, এনআরসি নামক তালিকাভুক্ত করে তাদেরকে বহিরাগতভাবে তারা স্বীকৃতি দিচ্ছে। বাঙালিদের মধ্যে তো হিন্দু আছে, মুসলিমও আছে, 40,000 মুসলিমকে উৎখাত করেছে। তা আমি পশ্চিম বাংলার হিন্দু মুসলিম সকলকে বলবো, আমরা তো সব এখানে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে আছি, পশ্চিমবাংলায় আছি। যারা বহিরাগত তাদেরকে আপনারা, বহিরাগত যারা এখানে এসছে বাংলাদেশ থেকে, সেটা কিভাবে কি করবেন আপনারা দেখুন। কিন্তু আপনি মুসলিমরা এসছে, জামাতিরা বা ইমামরা বসিরহাটে দাঙ্গা করেছে, একটা প্রমাণ আপনি দিন। সায়ন্তন বোসকে আমি চ্যালেঞ্জ করছি, ও বসিরহাটের একটা ইমাম দাঙ্গার সঙ্গে যুক্ত ছিল, ও যদি প্রমাণ দেখাতে পারে, আমি সায়ন্তন বোস যেটা বলবো আমি সেটা শুনবো। আর যদি না দেখাতে পারে, ও নাক ঘেঁষলে এখান থেকে কলকাতায় ফিরতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে পৌঁছেছি। শেষ আপনাদের কাছে যেটা বলতে চাইবো যে বর্তমানে কিন্তু সাম্প্রদায়িক সংহতি টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যেখানে আপনারা মানে আপনাদের মতো ইমাম যারা রয়েছে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো আজকে শেষ আপনাকে একটা কথাই বলবো যে কি বার্তা দেবেন এই নির্বাচনের আগে মানুষ? দেখুন, আলেম ওলামারা তারা হলো নবীর ওয়ারিস, তাদের জ্ঞান সমুদ্রের মতো জ্ঞান। আমার মতো একজন ক্ষুদ্র জ্ঞানী আলেমদের জ্ঞান দেওয়া আমি উচিত বলে মনে করি না। আমি ছেলে মানুষ হিসাবে আমি সকলকে বলবো, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন সকলকে ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের 2019 বিজেপি নামক একটা জঞ্জল পার্টি, বিজেপি তো সেই বিজেপি নয়। আমরা 2014-তে বিজেপি আর আজকে 2019-এর বিজেপি। আমার মতো ছেলে, আমরা যারা বেকার ছিলাম, হয়তো ভেবেছিলাম যে 2 কোটি চাকরি দেবে বলছে নরেন্দ্র মোদী, কিন্তু আজকে 2 কোটি চাকরি আপনি পেয়েছেন? চাকরি তো হচ্ছে না। দিনের পর দিন নিত্য নতুন সমস্ত জিনিসই দ্রব্যমূল্য বৃদ্ধি,
যে সিলিন্ডার আগে ছিল 400 টাকা, আজকের আপনি কিনছেন 1000 টাকা। এরপরে আরো প্রত্যেক দিন বেড়েই চলেছে, পেট্রোলের দাম বেড়ে চলেছে। মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে। আমার একেবারে তো ভারতবর্ষে কোনো উন্নয়ন তো হয়নি, ডেভেলপ হয়নি, বরঞ্চ একটা ফিডব্যাকে কি হয়েছে, মানুষের মধ্যে দাঙ্গা। এই বিজেপির 3টে গুণ: সন্ত্রাস, দাঙ্গা আর মানুষ খুন। এছাড়া অন্য কিছু করতে পেরেছে? আজকের বাচ্চা ছেলেদের হাতে রামনবমীর নামে আমরা রামকে তো সম্মান জানাই। শ্রী রামকৃষ্ণ পরমহংস তিনি কি বলেছিলেন যে রাস্তাঘাটে বড় বড় তরবারি ঢাল নিয়ে, বন্দুক নিয়ে তোমরা যাও, বার হয়ে চলে যাও। ছাত্রছাত্রীদের হাতে, তাদের হাতে সিলেট, পেন্সিল, খাতা, বই শোভা পায়, কিন্তু তাদের হাতে তরবারি এটা কিন্তু শোভা পায় না। আজকে সেই খুনের রাজনীতি, অস্ত্রের রাজনীতি, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ, দিলীপ ঘোষ, আজকের সায়ন্তন বোস, এদের কাছ থেকে কিন্তু মানুষ কিছু শিখছে। তা আমি সকলকে বলবো, অস্ত্র ছাড়ুন, বন্দুক ছাড়ুন, সম্প্রীতি বজায় রাখুন, ঐক্যবদ্ধভাবে নিজেদের মধ্যে কোনো ভুল হলে মীমাংসা করে আলোচনা ভিত্তিক এসে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একই প্ল্যাটফর্মে, একই সঙ্গে আপনারা আপনাদের ভোটটা দিন। এই তো শেষ করার আগে আমি আপনাদেরকে বলবো যে কোনো রকম কুৎসা অপপ্রচার নয়, শান্তিকে সামনে রেখে নির্বাচন হোক, এমনটা কিন্তু সাধারণ মানুষ চায়। তো পরবর্তীকালে আমরা এই ধরনের কিছু বক্তব্য আপনাদের সামনে আবারও তুলে ধরবো। এখনকার মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা দেখছেন বেঙ্গল টিভি, শান্তি কি আওয়াজ।